199 জন পরবর্তী থেকে আমরা যেহেতু ছাত্র সমাজের উপদেষ্টারা ক্ষমতায় আছে, আমাদের থেকে যদি 20,000 লোক নিয়োগ দেওয়া হয়, আমি মনে করি এখান থেকে অনেক বেকারত্ব দূর হবে। আমরা জানি আমরা যেখানে যারা এখানে আসছি আমাদের অনেক ভাইয়ের বয়স নাই, অনেক বোনের বয়স নাই, অনেকে অনেক দরিদ্র পরিবার থেকে আসছে। আর এখানে আমরা যারা আসছি এবং যারা এসির ভিতরে আছে তারা কিন্তু বুঝতেছে না আমাদের কত কষ্ট। আমরা এখানে কেউ অনেকে স্বীকার করবো তারা বাবা নাই, তারা মা নাই, তারা কেউ নাই, তাদের দায়িত্ব তারা কখনোই বুঝবে না। আজকে আমরা 3 দিন কর্মসূচি পালন করতেছি, একটা মানুষ এসে আমাদের সাথে কথা বলে নাই, আমাদের বন্ধুদের গায়ে হাত দিচ্ছে, আমাদের মাদেরকে মারছে। আমরা এর প্রতিবাদ জানাই ছাত্র জনতার গায়ে ছাত্র সমাজ ক্ষমতা থাকা সত্ত্বে কিভাবে আমাদেরকে তারা নির্যাতন করে, এর প্রতিবাদ আমরা আমাদের 46,199 জন পরবর্তীর মধ্যে আমরা আশা করবো আপনারা বেকারত্ব দূর করার জন্য যে কোনো পদক্ষেপ দিবেন। এটা লং টাইম, এটা লং প্রসেস। তবে আমাদের 46,199 জন থেকে আপনারা 20,000 নিয়োগের কার্যক্রম অতি দ্রুত 14 তারিখে আমাদের ট্রেন দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ধাপের বলছেন সেই ছাত্র আন্দোলনের পাশে অবশ্যই আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে সকল উপদেষ্টা মন্ডলীকে আমাদের পাশে পাবো এবং আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আমাদের যে দাবি 3:1 অনুসারে সকল শূন্যপদ পূরণের মাধ্যমে আমাদের হচ্ছে দাবি করতেছি। এবং আমি সকল উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আজকে ওনারা উপদেষ্টা মন্ডলী হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ওনাদেরকে আমাদের পাশে চাই এবং ওনাদের মাধ্যমে আমাদের দাবিটা আমাদের সচিব মহোদয়ের কাছে জানাতে চাই এবং উপদেষ্টার কাছে জানাতে চাই অতি শীঘ্রই আমাদের দাবিটা মেনে নেওয়া হোক এবং আমাদেরকে সকল শূন্যপদ পূরণের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। আমার পূর্ববর্তী বক্তা আমার যে বোন যে কথাটি বলেছে, আমি রাষ্ট্রের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে রাষ্ট্রকে একটা ম্যাসাকার মুক্ত করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদের সাথে একত্রতা পোষণ করেছি, আমরা বৈষম্য চাইনি। তদুপরিও পূর্বে 2 ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে যেভাবে হয়েছিল আমরা শুধু সেভাবে এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক সেটা চাই। পূর্বে যেভাবে হয়েছিল সেখানে বৈষম্য কাজ ছিল না, কিন্তু আমাদের বেলায় যখন বৈষম্য বিরোধী বাংলাদেশ সফল তখন আমরা বৈষম্য শিকার হচ্ছি। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে, বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবেন। আমাদের প্রতি বৈষম্য হয়েছে কিনা সত্যিকার অর্থে আপনারা এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে প্রতিবন্ধী কারো চাকরি হয় নাই, নারীদের নারী কোটায় চাকরি হয় নাই, পোষ্য কোটায় চাকরি হয়েছে, তাদের টাকার কোটায় চাকরি হয়ে গেছে। নইলে আমাদের আগের 3 জনে 1 জন চাকরি হয়েছে, এখন আমাদের 9 জনে 1 জন, 14 জনে 1 জন, 8 জনে 1 জন হয়েছে। তাহলে আমাদের বৈষম্য শিকার, আমরা যখন বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা তখন বৈষম্য শিকার হচ্ছি। প্রিয় উপদেষ্টা মন্ডলী এবং শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে বারবার অনুরোধ একটাই, আমাদের দাবি অযৌক্তিক যৌক্তিক এটা আপনারা বিবেচনা করবেন। 46,199 জন পরীক্ষা দিয়ে টিকার পরে সেখান থেকে মাত্র 6,531 জন নেওয়া হয়েছে। পূর্বে কিন্তু 3 জনে 1 জন নেওয়া হয়েছিল। আমাদের বাংলাদেশ 64 জেলার মধ্যে 21 জেলায় কেন বৈষম্য শিকার হবে, 2 বিভাগে কেন বৈষম্য শিকার হবে? আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এক নিয়োগে
দুর্নীতি, এটা আমরা কখনো মেনে নেবো না, মেনে নিতে পারি না। এটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মেনে নিতে পারে না। আমরা এক একটা উপজেলায় এক একটা সেটের পরীক্ষার রেজাল্ট আসে নাই। এই পরীক্ষা যখন প্রথম রেজাল্ট দেওয়া হয়েছিল বা লিখিত পরীক্ষা, তখনই এটার একটা গোজামিল হয়েছিল। একবার পরীক্ষার রেজাল্ট দিয়েছিল 6টায়, পরে রাত্রে 12টায় সংশোধন করে আবার রেজাল্ট দিয়েছিল। আমরা এখনো বলবো, তাদের যদি সেরকম গোজামিল ভিতরে কিছু থেকে থাকে, তারা সেটাকে স্বীকার করে নিয়ে পুনরায় রেজাল্ট দিয়ে পুনরায় পদের সংখ্যা বৃদ্ধি করে শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করবো। রাষ্ট্রের যারা কর্মকর্তা আছেন, আমরা অযৌক্তিক দাবি করবো না, আমরা মেসাকার করবো না, আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম করবো না। আমরা সন্ত্রাসী নয়, আমরা রাষ্ট্রের নাগরিক এবং সুনাগরিক, এবং আমরা রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক। আমরা এখানে কেউ মেট্রিক ইন্টারমিডিয়েটের ছাত্র নাই, সবাই অনার্স মাস্টার্স ডিগ্রি করা এবং গ্রাজুয়েশন কমপ্লিট করা। আমি অনুরোধ করবো, আমাদের অনেকের বয়স নাই, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের বয়স নেই। এতটুকু বয়সে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা দিনে 3 দিন খাই না খাই, ঘুমাই না ঘুমাই এখানে আছি, কিন্তু তাদের কোনো কর্ণপাত হচ্ছে না। তাদের কি ক্ষতি আমরা করেছি, আমরা তো ক্ষতি করতে চাই না। তাহলে তাদের ব্যাপারে আমরা ভাব বসাবো না। যারা জিতে এসেছে, যারা নিয়োগ জন্য সুপারিশ পেয়েছে, আমরা তাদের প্রতি সবিনয় অনুরোধ করবো, তারা আমাদের সাথে একত্রতা পোষণ করুক। আমরা চাই তারা নিয়োগ পারে, তারা আমাদের ভাই, আমাদের সহকর্মী, আমাদের বন্ধু। তাই আমাদের নিয়োগের ক্ষেত্রে আপনারা যারা হয়েছেন সুপারিশ করতে তারাও সহযোগিতা করবেন। আর যারা দায়িত্বে আছেন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারাও যদি আমাদের প্রতি সবিনয় দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমরা আপনাদের ক্ষতি তো কিছু করছি না। আমরা আপনাদের নিজেকে ভাগ বসাবো না, বরং আমাদের বেকারত্ব দূর হবে, বেকার মুক্ত বাংলাদেশ হবে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা শুধু বলতে চাই, পূর্বের 2 বারে যে নিয়োগ হয়েছে, আমাদের নিয়োগটা সেভাবে হোক, তাহলে আমরা অন্তত বৈষম্য শিকার হবো না। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই মানববন্ধনের ভিডিও ফুটেজ নিতেছেন, এজন্য আবারও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আজকে আমাদের মূল দাবিগুলো উপস্থাপন করব। আমরা আশা করি আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা আপনাদের প্রেসের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবেন। আমাদের প্রথম দাবি ছিল, যেহেতু সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2023-এর সার্কুলারে 3টা ধাপে সার্কুলার হয়েছিল এবং 3টা ধাপে পরীক্ষা হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপে তারা শিক্ষক নিয়োগের জন্য যেভাবে চূড়ান্ত সুপারিশ করেছিল, আমাদের তৃতীয় ধাপের ক্ষেত্রে সেটা তারা করেনি। প্রথম ধাপে তারা প্রিলি রেজাল্ট একবারই দিয়েছিল, দ্বিতীয় ধাপে তারা প্রিলি রেজাল্ট একবারই দিয়েছিল, কিন্তু তৃতীয় ধাপে এসেই তারা ভুল করে বসে একটা রেজাল্ট দেয়, 2 সেটের রেজাল্ট দেয় সন্ধ্যা 6টায়। আবার বাকি 2 সেট তারা ভুল স্বীকার করে যে না, অধিদপ্তর থেকে ভুল হয়েছে, সেটা তারা স্বীকার করে রাত 1:22 তারা দ্বিতীয়বার 2 সেটের রেজাল্ট দেয়। তার মানে এবার আমরা বুঝতে পারতেছি যে কেউ ভুলে ওঠে না, অধিদপ্তরে ভুলের ওঠে না। অধিদপ্তর আগেও ভুল করেছে, অধিদপ্তর এখনো ভুলের মধ্যে আছে। এবং চূড়ান্ত সুপারিশে প্রথম ধাপে 3.74:1 অনুপাতে চূড়ান্ত সুপারিশ করা হয়। দ্বিতীয় ধাপে 3.78:1 অনুপাতে চূড়ান্ত সুপারিশ করা হয়, কিন্তু তৃতীয় ধাপে এসে তারা সেই অনুপাতটা 3.74 থেকে 7.70 নিয়ে গেল। তার মানে প্রায় 8-এর উপরে, 8-এর কাছাকাছি, কোন কোন জায়গায় 8-এর উপরে। 8:1, কোথাও 15:1, কোথাও 20:1, কোথাও 9:1, কোন কোন উপজেলায় 8:1, 9:1, 10:1। কেন রে ভাই, আমরা আপনাদের সাথে কি অন্যায় করেছি?
কেন এভাবে প্রথম এবং দ্বিতীয় ধাপের সাথে আমাদের বৈষম্য কেন করলেন আপনারা? আমাদের দাবি প্রথম এবং দ্বিতীয় ধাপ যে অনুপাতে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, তৃতীয় ধাপে মেধার উপর ভিত্তি করে তৃতীয় ধাপে সেই 3.74 আমরা বলবো না তিনেই দেন আমাদেরকে, তাদেরকে যেমন 3.74 3.78 দিয়েছে, আমরা বলবো ওইটা না করেন, অন্তত আমাদেরকে 4 দেন, কিন্তু এর ঊর্ধ্বে আপনারা যেতে পারবেন না, আমরা এটা চাই না। সবচেয়ে বড় কথা হলো রেজাল্টের পর থেকে আমরা গত রবিবার আন্দোলন করেছি, আবার এই রবিবার থেকে আজকে রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন ধরে আমরা এভাবে আন্দোলন অনশন করতেছি। আমরা কোনো আশ্বাস পাইনি, লাঞ্ছনার শিকার হয়েছি, আমার ভাইয়েরা লাঞ্ছনার শিকার হয়েছে, আমার বোনেরা লাঞ্ছনার শিকার হয়েছে। আমরা যৌক্তিক দাবি করতে এসে তাদের হাতে মার খেয়েছি, তারা আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের মাথা ফাটিয়েছে, আমার বোনদের গায়ে হাত তুলেছে, বোনের পা ভেঙেছে। কেন ভাই? আমরা কি আমাদের এই স্বাধীন দেশে আমরা কি আমাদের যৌক্তিক দাবি তুলে ধরতে পারবো না? অধিদপ্তরের উদ্দেশ্যে আবার বলি, যেভাবে ছাত্র সমাজ একটা মেধার ভিত্তিতে মেধার উপরে ভর করে আন্দোলন করে এদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল করেছে, দয়া করে আপনারা পুনরায় আবার সেই ফ্যাসিস্টের অনুসারী পরিচয় দিবেন না। আমরা আশা করি বর্তমানে বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, কিন্তু আপনারা এমন আমাদের সাথে করবেন না যাতে আমরা প্রাপ্ত হয়েছে এদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয় নাই, স্বৈরাচারের বীজ এখনো রয়ে গেছে, আমাদের ভোট দিয়ে বলতে না হয়। আমাদের দাবি জানাই প্রতিটা উপজেলায় অ্যাভেলেবেল শূন্যপদ আছে, আপনারা ইচ্ছা করলেই আজকের এই বেকার সমাজকে, আজকের এই বেকার ছাত্রছাত্রীদেরকে যাদের বয়স অলরেডি শেষ হয়ে গেছে এবং তাদের প্রত্যেকেরই স্কোর ভালো ছিল, যদি এটা বিশ্বাস না করেন তাহলে আমি বলবো আমাদের দেশের আস্থার প্রতীক সেনাবাহিনী, যে সেনাবাহিনীর কারণেই আমরা ছাত্র সমাজ এদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল করতে সম্ভব হয়েছিলাম। আমি সেই সেনাবাহিনীর কাছে আবেদন জানাবো, আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ওএমআর শীট চেক করেন, তাদেরকে কত নম্বরে সুপারিশ করা হলো আর আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে কত পাওয়ার পরেও বাদ দেওয়া হয়েছে। দেশের আস্থার প্রতীক সেনাবাহিনী আমরা তাদের কাছে দিতে চাই, আমরা কোনো বাদ দেওয়া দিতে চাই না, কোনো দিতে চাই না। করেন না, আমরা আমরা এ থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং একটা ঘুষ বাণিজ্য চলেছে, যারা ঘুষ দিতে পেরেছে, টাকা দিতে পেরেছে, আপনারা তাদেরকেই নিয়োগ দিয়েছেন। এমন এমন উপজেলা আছে যে উপজেলায় একই পরিবারে 3 জনের 4 জনের চাকরি হয়েছে, ওই উপজেলার ওই পরিবারই ছিল না অন্য উপজেলায় কোন পরিবারের সন্তান মেধাবী ছিল? আমরা এটাও জানতে চাই কিভাবে একই পরিবারে 3 জনের চাকরি হলো, সব কি মেধার বীজ একই পরিবারে গেল? আমাদের আরেকটা কথা হলো, তারা পোষ্য কোটাকে 100% ফিল আপ করার জন্য 46,000 টাকাই ছিল, তারা যদিও বলে এটা তাদের ভুল, আমি বলবো এটা তাদের ভুল না, এটা তাদের প্ল্যান। একভাবে যদি রেজাল্ট দিল তাহলে 23,000 টাকাই তো, সেক্ষেত্রে দেখা গেছে পোষ্য কোঠারা ভাই মেধাবী না, এই যে যারা পোষ্য কোটা চাকরি পেয়েছে তারা তাদের স্কুল লো লেভেলের, তাদেরকে টানার জন্য তারা প্ল্যান করে 2 বারে 46,000 টিকাইল এবং তারা পোষ্য কোটাকে 100% পূরণ করলো। এখানে আমার প্রশ্ন থেকে যায়, যদি টিচারের শিক্ষকই টিচার হবে, মাস্টারের ছেলে মেয়ে যদি মাস্টার হবে, তাহলে শেখ হাসিনাই দোষ করছিল কোথায়? শেখ মুজিবুর এদেশের প্রেসিডেন্ট ছিল, তার
মেয়ে প্রেসিডেন্ট হয়েছে, তার পরবর্তী ধাপ সে সতী পোয়াদের জয় হবে, এটাই তো স্বাভাবিক। আমরা তাদেরকে দেশ থেকে কেন উচ্ছেদ করলাম, কেন নির্মূল করলাম, কেন স্বৈরাচার মুক্ত করলাম? আমরা বলবো রাজার ছেলে যেমন এদেশে রাজা হতে পারে না, রাজার মেয়ে যেমন এদেশে রাজা হতে পারে না, ঠিক একই ভাবে শিক্ষকের ছেলেমেয়ে এদেশে শিক্ষক হবে সেটা না, কৃষকের ছেলেমেয়েও শিক্ষক হবে, কৃষকের ছেলেমেয়েও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা রাখে। আমি অধিদপ্তরের কাছে আকুল আবেদন জানাবো, আমি উপদেষ্টা প্যানেলে যারা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন জানাবো, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আমরা আকুল আবেদন জানাবো, এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে দুজন উপদেষ্টা আছেন আমরা সেই দুজন উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো, ভাই আমাদের এখানে যারা আছি বয়স শেষ, আমরা কি করব? আমরা কি রাষ্ট্র চুরি করব? আমরা কি রাজধানী করবো? আমরা কি ডাকাতি করবো নাকি ধান্দা করে খাবো? ভাই আমরা তো স্বনামধন্য কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি পাস করেছি, আমাদের পরীক্ষার স্কোর হাই লেভেলের ছিল, আমাদের লো লেভেলের স্কোর ছিল না, কিন্তু উপজেলা ভিত্তিতে অনেক লো লেভেলের চাকরি হয়েছে। কিভাবে হলো ভাই? আপনারা একটু খতিয়ে দেখবেন, আপনারা একটু খতিয়ে দেখবেন, প্রয়োজনে সেখানে সেনাবাহিনীকে ব্যবহার করুন। খতিয়ে দেখে যদি খতিয়ে দেখার পরে মনে হয় যে না তোমরা যোগ্য না, তোমাদের স্কুল লো, ওদের স্কুল হাইস্ট, তোমাদের চাকরি হবে না, সেনাবাহিনীর মুখ থেকে যদি এরকম কথা বের হয়ে আসে, আমরা চ্যালেঞ্জার করে নাকে ঘর দিয়ে এখান থেকে চলে যাবো, সামনে আসবো না। আমাদের দাবি একটাই, সারা বিভাগে প্রতিটা উপজেলায় আছে, এই শূন্যপদ করতে হবে, তাদের নিয়োগের 10 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ ছিল যে মেধাবীদের দ্বারা রাজস্ব খাতকৃত সহকারী শিক্ষকদের শূন্যপদ সমূহ পূরণ করা হবে, এবং অবশিষ্ট মেধাবীদের দ্বারা রাজস্ব খাতকৃত সৃষ্টকৃত প্রাক প্রাথমিকের শূন্যপদ সমূহ পূরণ করা হবে। তাহলে তারা কেন প্রত্যেকটা উপজেলায় 50% উপর শূন্যপদ রাখলো? আমরা এই শূন্যপদের বিপরীতে আমরা যারা আজকে বেকার আছি, যারা মেধাবী আছি, তাদের নিয়োগ নিশ্চিত চাই। আবার বলবো, দেশের উপদেষ্টা প্যানেল যারা আছেন তারা দেশ সংস্কার করতে চান, বাইরে আমরা যদি বেকার থাকি আমাদের বিভিন্ন ধান্দায় ঢুকে যেতে হবে, দেশ সংস্কার হবে না, বরং দেশে অরাজকতা সৃষ্টি হবে। আমরা কষ্ট করে খেতে চাই, আমরা কোনো অরাজকতার মধ্যে যেতে চাই না। ধন্যবাদ মিডিয়ার যে ভাইরা আছেন তাদেরকে ধন্যবাদ, এখানে আজকে উপস্থিত সকলকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে এই আমাদের তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল রেজাল্টের পরে আমাদের এই লাগাতার আন্দোলনে যে সকল ভাইয়েরা উপস্থিত আছেন, ভাই বোনেরা উপস্থিত আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং মিডিয়া ভাইদেরকে জানাই কৃতজ্ঞতা। আজ আমরা সবাই একটা জিনিস বুঝি, সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই বাণীটা আমরা প্রত্যেকেই জানি এবং বিশ্বাস করি। আমি শুধু অধিদপ্তরকে কিছু কিছু পয়েন্ট বলে দিব, যেটা হচ্ছে গিয়ে চুক্তি। এই চুক্তিগুলো যদি আপনারা আমাদেরকে খণ্ডাইতে পারেন, তাহলে আমরা এখান থেকে নাকি খড় দিয়ে চলে যাব। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনারা প্রথম ধাপে এই রোগে রেজাল্ট যে দ্রুত সম্পন্ন করেছেন, দ্বিতীয় ধাপে ঠিক সেম
আমাদের তৃতীয় ধাপে এসে আপনারা কিন্তু সেই গতিতে সম্পূর্ণ করতে পারেন নাই। এর মাধ্যমে আমাদের অনেক ভাই বোনেরা আছে যাদের জীবন থেকে, ছাত্র জীবন থেকে চলে গিয়েছে 6টি মাস। এই 6টি মাসের মধ্যে যদি পুনরায় সার্কুলার চলে আসতো নিয়োগ অ্যাক্টিভিটিস সম্পূর্ণ করে, তখন তারা আরেকটা নিয়োগ পাইতো। আপনারা প্রথম ধাপ, তৃতীয় ধাপ যেই রেশিওতে নিয়োগ করেছেন, আমাদের তৃতীয় ধাপে আপনারা সেই রেশিওতে নিয়োগটা করতে পারেন নাই, এবং আমাদের যেই সময়ের মধ্যে করা ছিল সেই সময়ের মধ্যে আপনারা আমাদের নিয়োগটা সম্পূর্ণ করতে পারেন নাই। আজ যে আমাদের বয়স শেষ হয়ে গেছে, এটার দায়ভার কে নিবে? রাষ্ট্র নিবে না আপনারা নিবেন? দেশের মধ্যে যে সংস্কার চলতেছে, আমাদের এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তো দেশের মধ্যে সংস্কার হবে না। যে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মধ্যে সরকার পতন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে অধিদপ্তর থেকে আমরা আমাদের যৌক্তিক দাবি এখান থেকে আদায় না করে আমরা ছাড়ব না। 6 মাসের ভিতরে 46,199 জন ভাই বোনের মধ্যে আমাদের মধ্যে অনেকের বয়স চলে গেছে। এই বয়সে 6 মাসের যে বয়সটা চলে গেছে, আমরা যে এই 6 মাসের জন্য যে আমরা নতুন সার্কুলার পাই নাই, এই সার্কুলারের দায়ভার যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারা আমাদের সামনে এসে বলুন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যে অনুপাতে রেজাল্ট দিয়েছেন, আমাদেরকে কেন আমাদের রেজাল্ট বিলম্বিত হওয়ার পরে আপনারা সেই অনুপাতে রেজাল্ট দিতে পারতেছেন না? আপনাদের মধ্যে নজরবিহীন আছে, যেটা হচ্ছে কি হাই ভোল্টেজ। আপনারা শুরুর মনোযোগ দিয়ে 2014 থেকে 18 সাল যখন প্রাইমারি নিয়োগ শরীর ছিল, তখন আপনারা একসাথে 39,000 জনকে নিয়োগ দিয়েছিলেন। ছিল এটা, কিন্তু 6 মাস নিয়োগটা ছিল স্থগিত। আমাদের অ্যাক্টিভিটিসটা আপনারা থামিয়ে রেখেছিলেন, আমাদের অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেননি রেজাল্টে। এই জবাবটা আপনারা দিন। যদি 45,000কে একসাথে নিয়োগ দিতে পারেন, আপনারা 2014 থেকে 18 সালে 39,000 নিয়োগ দিতে পারেন, তাহলে 45,000 থেকে কেন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যে অনুপাতে রেজাল্ট দিয়েছেন সেই অনুপাতে কেন দিতে পারেন না? আল্লাহর হস্তে আপনারা আমাদের এই যুক্তিগুলো দেখায় যান। আমরা এখান থেকে আপনাদের যুক্তি যদি মনে হয় যুক্তিযুক্ত, আমরা চলে যাব। এখানে কেউ অশিক্ষিত নয়, সবাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে এসেছে, সবাই এখানে মেধাবী। আপনারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, আপনারা আমাদেরকে এসে বুঝান, অবশ্যই আমরা বুঝবো। আর যদি আপনারা না আসেন তাহলে আমরা বুঝে নিব যে আপনারা আমাদের যুক্তি খণ্ডন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখানে প্রাথমিক তৃতীয় ধাপের রেজাল্টের পুনর্মূল্যায়নের দাবিতে লাগাতার অনশন কর্মসূচি শুরু হয়েছে। আপনারা যে টপ ম্যানেজমেন্ট আছে, আপনারা এটা দেখুন, আমাদের এখান থেকে কোন শিক্ষার্থী ভাই বোনেরা কি আপনাদের অধিদপ্তরে কারো গায়ে হাত তুলেছে কিনা? এখন ডিজিটাল যুগ, আপনাদের এখানে সিসি ফুটেজ আছে, আপনাদের অধিদপ্তরের লোকেরা আমাদের বোনকে ধাক্কা দিয়েছে এবং আমাদের কিছু ভাইদেরকে ওরা হচ্ছে গায়ের মধ্যে ধরে নিয়ে ভিতরে নিয়ে নির্মম ভাবে অত্যাচার করেছে। আপনারা কি এটাকে রাষ্ট্রীয় আবার নতুন কোন ইস্যুতে পরিণত করতে চাচ্ছেন কিনা আমি এটা জানতে চাই। আমরা এটা জানতে চাই। অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে রাষ্ট্রের নতুন কোন ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছেন, যার জন্য আপনারা এটা ফেস করতে পারতেছেন না। এই সাহস আপনাদের মধ্যে নেই। আপনারা রাষ্ট্রের মধ্যে এটা নিয়ে নতুন শৃঙ্খলা সৃষ্টি করবেন না। এমনি আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলার অভাব নেই। দয়া করে আপনারা আমাদের এই যুক্তির দাবিগুলা দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যান। আর নয়তো আমরা যদি একজনে থাকি আমাদের এই লাগাতার আন্দোলন চলবে। দেখবো আপনারা কি করে। আরেকটা কথা হলো, গতকালকে যখন আমার ভাই বোনদের উপর অত্যাচার করা হলো, ভিতর থেকে কয়েকজন হেলমেট পরিহিত আসলো, যেটা আমরা নমুনা দেখতে পাচ্ছি ছাত্রলীগ এবং যুবলীগের অনুলিপি। এটা এই হেলমেট বাহিনী কারা? আমি প্রশাসনকে অনুরোধ করবো, এই হেলমেট বাহিনী কারা তাদের পরিচয় খুঁজে বের করুন। তারা কি
স্বৈরাচারের রেখে যাওয়া বীজ, তারা কি চাচ্ছে যে এদেরকে দিয়ে আবার নতুন করে একটা ইস্যু সৃষ্টি করে দেশের মধ্যে গন্ডগোল পাকায় রাখি আর আবার সেই ধনী হাসিনাকে দেশে নিয়ে আসি নাকি? এরকম যদি করতে চান তাহলে বলবো মস্ত বড় ভুল প্ল্যানে আছেন আপনারা, সেটা কখনোই হবে না। সাধারণ ছাত্র সমাজ কখনই কারো গায়ে হাত তোলে নাই, তুলবেও না। এত বড় আন্দোলন হয়ে গেল, সাধারণ ছাত্র সমাজ কখনই অস্ত্র হাতে নেয় নাই, তারা গাছের পাতা ছিঁড়ে নিয়েছে, গাছের ডাল ভেঙে নিয়েছে, কিন্তু কখনোই অস্ত্র হাতে তুলে নেয় নাই। এত বড় একটা ঘটনাকেও আর এই তুচ্ছ এই ছোট একটা ঘটনা দিয়ে আপনার দেশের বড় পরিস্থিতি অরাজকতা সৃষ্টি করবেন আপনারা, সেটা পারবেন না। আমি প্রশাসনকে আবার অনুরোধ করব, যারা সাধারণ ছাত্র ছাত্রীদের গায়ে হাত দিয়েছে, এই হেলমেট পরিহিত লোকগুলা কারা ছিল? তারা কি অধিদপ্তরের কর্মকর্তা নাকি ভাড়াটিয়ে কোনো বাহিনী? যুবলীগ বা ছাত্রলীগের ভাড়াটিয়া কোনো বাহিনী কিনা আপনারা একটু বুঝিয়ে দেখবেন, এটাই আপনাদের কাছে দাবি রইল। স্লোগান দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সরকারি প্রাথমিক শিক্ষা নিয়োগ 2023 ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে ফলাফল, যেটি আসলে গত এক সপ্তাহ আগে প্রকাশিত হয়, অবশ্যই ফলাফলকে আসলে প্রত্যাখ্যান করে চাকরি জানিয়ে দেয় এবং যারা আসলে চূড়ান্তভাবে ভাইবা পেশ করে পাস করেন এবং তাদের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। আপনারা সবাই জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে রেজাল্ট প্রত্যাশীরা তারা বলছে যে এখানে বিভিন্ন ঘুষ বা মানে কোঠা মেধা, মানে এটা নাকি একটা মন গড়া রেজাল্ট হয়েছে। এরই প্রেক্ষিতে তারা রেজাল্টের পুনর্মূল্যায়নের জন্য লাগাতার অনশন কর্মসূচির ডাক দিয়ে তারা চাচ্ছে এই রেজাল্ট 3:1 অনুপাতে হোক বা শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক, এটা হচ্ছে তাদের দাবি। এর প্রেক্ষিতে তারা 3 দিন যাবত আন্দোলন করছে। আজকে হচ্ছে তৃতীয় দিন, এর আগে আন্দোলন করেছিল। না অন্য কারণে মাইক কই মাইক দিয়ে কথা বলেন। আরো সরে দেন সিঙ্গেল দাঁড়ান।
নিয়োজিত রক্ত রক্ত অন্যায় এসব অন্যায় আবুল সাইদ মুগ্ধ লোক জমছে পুলিশ আসছিল ওনাদের এই যে মোটরসাইকেল আছে উনি কোথায় একটু আমাদের সামনে আসেন তো টাঙ্গাইলে ভাই কিছু ভাই মিছিল দেন নয় কিছু বলেন মাইক দিয়ে কি এলো ভাই টায়ার হয়ে গেছে
আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। আপনারা সবাই জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই তৃতীয় ধাপের রেজাল্টের পুনঃমূল্যায়নের দাবিতে আজকে লাগাতার অনশন কর্মসূচি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশীরা। তাদের দাবি এই রেজাল্ট একটা মন গড়া রেজাল্ট হয়েছে এবং এখানে 3:1 অনুপাতে যে রেজাল্ট হওয়ার কথা ছিল, প্রথম ও দ্বিতীয় ধাপে যেভাবে রেজাল্ট হয়েছে তৃতীয় ধাপে সেভাবে রেজাল্টটা হয়নি। এর প্রেক্ষিতে তারা তাদের দাবি যে প্রথম ও তৃতীয় ধাপে যেভাবে রেজাল্টটা হয়েছে সেভাবে রেজাল্টটা দেওয়ার জন্য তারা এই লাগাতার অনশন কর্মসূচি ডাক দিয়েছে। ইতিমধ্যে তারা এর আগে প্রোগ্রাম করেছে, কিন্তু আশানুরূপ তারা কোনো ফল পায়নি। এর প্রেক্ষিতে তারা লাগাতার অনশন কর্মসূচি ডাক দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এটার কোনো মানে সুরাহা না হবে ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলেছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিন এবং সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।